এনসিপিতে যারা আছে অধিকাংশই কিন্তু জামাত শিবিরের লোক। আজকের আইনমন্ত্রী যিনি, উনি তো এই নাটের গুরু ছিলেন সব এই 106-এর। 6 মাসের ভিতরে যদি নির্বাচন দিত তাহলে কিন্তু এই আওয়ামী লীগ ঠেকানোর জন্য আইন করতে হতো না। আসিফ নজরুল কারাপ্ট, রিজওয়ানা কারাপ্ট, আসিফ নজরুল চরম সুবিধাবাদী, যেখানে সুবিধা সেখানে। ইউনূস গভর্নমেন্ট টোটালি অবৈধ ছিল। আওয়ামী লীগ যতই বলেন তাদের সমর্থক তো কমে না। 6টা জেনারেশন ইউনূস ধ্বংস করে দিছে। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের সংলাপে, সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন হলেও কাটেনি অস্থিরতা। অন্যদিকে ক্রিকেট বোর্ড গঠন ও সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্রের ছায়ায় জনমনে অসন্তোষ বাড়ছে, এমনটিও দাবি করা হচ্ছে। এবং সাবেক উপদেষ্টাদের সততা বনাম দুর্নীতির অভিযোগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া, এসব সহ নানা বিষয় নিয়ে আজ আলোচনা করব। আমাদের সাথে আমাদের অতিথিরা রয়েছেন। তবে আগে জানিয়ে দিতে চাই আজকে কি বিষয় ঠিক করা হয়েছে। আজকে আমাদের বিষয় ঠিক করা হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধে কার লাভ কার ক্ষতি। এবার একটু আমাদের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং কলামিস্ট এম এ আজিজ, ধন্যবাদ। এবং তার পাশেই রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ। শুভেচ্ছা রইল আমার সবার। আপনাদের দুজনকেই আজকের কালের সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আমি একটু আপনাদেরকে তথ্য দিই। ৭১-এ পাক বাহিনীর সহযোগী হিসেবে জামাতের নাম বহাল রেখে বিল পাশ করা হয়েছে এবং সেখানে এনসিপির সমর্থন রয়েছে। আমি প্রশ্নটি নিয়ে জনাব এম এ আজিজের কাছে যেতে চাই। তারা তো একই সাথে জোট করলো, আবার এই যে এই বিল, সেখানে তাদের সমর্থন রয়েছে। হ্যাঁ, এই পুরো বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং যারা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নানান মহলের যারা রয়েছেন তারা বলছেন যে এনসিপি দুমুখ আচরণ করছে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রশিদ ভাই, সিনিয়র অ্যাডভোকেট এবং দর্শক শ্রোতা। দেখেন, আপনারাই কিন্তু বলেছেন যে এনসিপি যখন জামাতে যোগদান করেছে তখনই কিন্তু তাদের সমালোচনা করা হয়েছে এবং এনসিপি সব আন্দোলনে যখন ছাত্ররা তরুণরা নেতৃত্ব দিয়েছে, কিন্তু এনসিপির যারা নেতৃত্ব তারা এত বিতর্কিত কেউ হয় নাই। এখন তারা হয়তো মনে করেছে যে এই মুহূর্তে যে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম, এটা তো একটা বিল তোলা হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছে এই জন্য জামাত ইসলাম থেকে আপত্তি এসেছে। বিল তোলা হয়েছে যে ওই মুক্তিযোদ্ধা জাদুঘর যেটা বিল, ওটার ভিতরে নিচে লেখা আছে, আগেই ছিল অধ্যাদেশে, যে মুক্তিযুদ্ধে বিরোধী দল জামাত, মুসলিম লীগ, খয়রুদ্দিন আর আরেকটা দল, 3টে দল তারা বিরোধিতা করেছে, ওটা উল্লেখ আছে। এটার ব্যাপারে জামাত বিরোধিতা করেছে। এর প্রতিবাদে অনেকগুলো তারা আপনার সংসদে যখন সংসদীয় কমিটি করেছে, সেখানে 50% চেয়েছিল, সেটাও মানে নাই, তখন তারা বয়কট করেছে। আমার মনে হয় এনসিপি যে এটাকে সমর্থন করেছে, তারা তাদের যে এই ধরনের সমালোচনাতে মুক্ত হওয়ার জন্যেই এটা করেছে। কিন্তু তারাও কিন্তু একই জিনিস। আসলে এনসিপিতে যারা আছে অধিকাংশই কিন্তু জামাত শিবিরের লোক, সুতরাং এখানে এতে কিছু আসে যায় না। তারা হয়তো ওইখানে টেকনিক্যালি এটা করেছে, কিন্তু এতে কিছু আসে যায় না। কিন্তু আমার মনে হয় যে ধরেন আপনি যেটা আগে বললেন যে ওখানে আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ রেখেই আপনার সন্ত্রাস আইন পাশ হয়েছে। এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। তরুণরা যে আন্দোলন করেছিল সেখানে কিন্তু শেষ দফা ছিল ফ্যাসিবাদের বিলোপ। ফ্যাসিবাদের বিকল্প অর্থ হলো গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। তো গণতান্ত্রিক দেশে একটি দল আর একটি দলের নিষিদ্ধ চাওয়া উচিত না। আমি বরাবরই বলছি এটা উচিত না। এটা যদি কোনো সন্ত্রাসী দল হয় তাকে আইনের দ্বারা নিষিদ্ধ করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আইনও এটার দরকার আছে। তিনি অত্যন্ত লার্নেড অ্যাডভোকেট, তিনি বুঝবেন। ধরেন জেএমবি আছে, আনসারুল্লাহ বাংলা টিম আছে, যারা রয়েছেন, যারা সবসময় আমাদের সাথে কথা বলেন এবং দর্শকদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন, আপনারা সবাই তো এর বিপক্ষে ছিলেন, কিন্তু সরকার কেন আপনাদের কথা তোয়াক্কা করে না? না, সরকার তোয়াক্কা করে না। এখন 2/3 মেজরিটি পাইছে, আইন তো সংসদে করবে, তাই না? আমরা আমাদের কথা বলি,
আমরা তো পাবলিক, আমরা জনগণ, উনিও জনগণ, আমরা তো কোনো পদ পদবিতে নাই। আমাদের বক্তব্য আমরা বলে যাই অ্যাজ জনগণ। তো যদি আমাদের কথা কেউ শুনলো, না শুনলে তো আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা সত্যটা বলে যাব, যেটা বিশ্বাস করি সেটা বলে যাব। আচ্ছা, তো আমি যে একটা কথা শেষ করে দিই, সেটা হলো যে একটা আইন থাকা দরকার। যেমন ধরেন আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি বলেন, আবার নাথান বোম হিল ট্যাক্সের একটা অংশে স্বাধীনতা চায়, সে সম্ভবত তার ওয়াইফ সহ মিজোরামে আশ্রয় নিয়ে আছে। তো এসব দলগুলোকে তো আপনার করা যাবে না, অনুমোদন দেওয়া যাবে না, এগুলো তো গণতান্ত্রিক দল নয়। সুতরাং গণতান্ত্রিক দল যেগুলো আছে সেগুলো বাদে হতে পারত। তো এটা একটু উল্লেখ থাকা উচিত। আওয়ামী লীগ তো, আমি বলবো যে আওয়ামী লীগ হ্যাঁ শেষের দিকে এই সংবিধানের কারণে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, এটা আমি স্বীকার করি। কিন্তু আওয়ামী লীগের তো যারা ফ্যাসিস্টের গ্রুপ, যারা লুটপাট করেছে, তারা তো সব পাড়ি জমাইছে, দেশে নাই, পালিয়ে গেছে। তো এখন যারা সমর্থক আছে, তারা যদি কোনো রাজনীতি করতে চায়, তারা জন্মগত অধিকার, তাদেরকে আপনি নিষিদ্ধ, এবং ওইটার আইনের ভিতরে আপনি দেখবেন বলা আছে যে আপনার যে দল নিষিদ্ধ থাকবে তার নেতা সমর্থক কর্মীরাও আইনের আওতায় আসতে পারবে। তো এটা কি বলেন, একজন নিরপরাধ লোকও শাস্তির আওতায় আসবে একটা দলকে সমর্থন করলেই? এটা আমি মনে করি গণতান্ত্রিক দেশে এটা হওয়া এই বিষয় নিয়ে বিস্তারিত আরো কথা বলবো। তবে আমি একই প্রশ্নের উত্তর জানতে জনাব মহসিনের কাছে আসতে চাই। এই যে ৭১-এর পাক বাহিনীর সহযোগী হিসেবে জামাতের নাম বহাল রেখে বিল পাস করা হয়েছে এবং সেখানে এনসিপি সমর্থন জানিয়েছে, আবার তারা একই সাথে জোট করেছে। তো এই পুরো বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমার মন্তব্য খুবই কমপ্লেক্স, এত সোজা না। সেই বিষয়টিই জানতে চাই, সেই কমপ্লেক্স বিষয়টি আমরা জামাত জানতে চাই। ইসলামী পাকিস্তানের সৃষ্টি বিরোধিতা করেছিল। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। মুসলিম লীগ এই ভূখণ্ডকে ভারত থেকে আলাদা করেছিল। জামাত এত ভয় করে কেন? জামাত কি বলতে পারে না আমি ডেভিলস অ্যাডভোকেট? আমরা যখন হাইন্ডসাইটে দেখি, পিছের দিকে যখন দেখছি, আমরা দেখলাম যে মুসলিম লীগ মুসলমানদের জন্য একটি আলাদা ভূখণ্ড সৃষ্টি করেছে। ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান দুটো মিলিয়ে একটা দেশ ছিল। এটা কি ভালো হয়েছিল না? জামাত ওয়াজ রাইট অ্যাট দ্য টাইম। তখন আবুল কালাম আজাদ ওয়াজ ই রাইট? কেন এই কথাটা বলছি আমি? হাইন্ডসাইটে আমরা দেখি যে ধরনের মারামারি, ম্যানকাইন্ডকে যে কষ্ট পেয়েছে, ধরেন আপনি ক্যালকাটায় রাইটস হয়েছে, ওয়েস্ট পাকিস্তানে যারা গেছে ট্রেন ভর্তি লোকজনকে কতল করে দেওয়া হয়েছে। আজকে সেখানে মুসলমানদের অবস্থা দেখেন। কেন এটা হলো? এইটা হয়েছে বিকজ শিক্ষিত লোক, টাকা পয়সাওয়ালা লোক, যারা সিভিল সার্ভেন্ট ছিলেন, সবাই পাকিস্তানে চলে এসেছেন। কেউ ইস্ট পাকিস্তানে এসেছে, কেউ ওয়েস্ট পাকিস্তানে চলে গেছে। মুসলমানদেরকে তো আপনি, মেজরিটি মুসলমানদেরকে তো আপনি ছেড়ে এসেছিলেন। হাইন্ডসাইটে চিন্তা করেন, ওয়াজ জামাত নট রাইট? দ্যাট ওয়াজ আবুল কালাম আজাদ নট রাইট যে পাকিস্তান হওয়া উচিত না? এইটা একটা আর্গুমেন্ট। জামাত আবার কি করেছে? আচ্ছা, পাকিস্তান হয়ে গেল, তারপরে তারা পাকিস্তান রাখতে চেয়েছে। কেন চেয়েছে? আমি জামাতের ডেভিলস অ্যাডভোকেট, ওরা কেন বলে না? ওদের এই সাহস নাই কেন মুসলমান হিসাবে সত্যি কথা বলার? পাকিস্তান আজকে দেখেন আমরা এখানে কি দেখেছি। আজকে দেখেন কত লোক বঙ্গবন্ধুকে অযথা গালাগালি করছে। ঠিক আছে, যে উনি যুদ্ধেতে যান নাই, উনি অমুক করেন নাই, উনি ঘোষণা দেন নাই, উনি কত কথা বলছে। ঠিক আছে, উনি পাকিস্তান রাখতে চেয়েছিলেন। তো যদি তাই হয়, বা আজকে যদি পাকিস্তান থাকতো, তাহলে আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করি যে আজকে ওয়েস্ট পাকিস্তানও বেটার থাকতো, আমরাও বেটার থাকতাম। সেটি কিভাবে? দুইজনই বেটার থাকতো। কেন আমি বলি, আপনি দেখেন ওরা মিলিটারি ডিক্টেটরশিপ, জিয়াউল হক টকের পরে কি পরিস্থিতি হয়েছে পাকিস্তানে। ওদের ইকোনমিক অবস্থা ধ্বংস হয়ে গেছে। আমরা এইখানে মারামারি করেছি, আমরা কত অভ্যুত্থান করেছি এখানে। ঠিক আছে, এখনও কিন্তু সেটা হয়তো চলছে। সো অ্যাজ ডেভিলস অ্যাডভোকেট আমি বলছি,
why Jamaat does not have an argument to defend themselves? জামাত কি বাংলা ভাষার জন্য কিছু করে নাই? গোলাম আজম তো লিডার ছিলেন একজন বাংলা ভাষার জন্য। মুখ বন্ধ কেন ওদের? হোয়াট ইজ দেয়ার প্রবলেম? আরে ইতিহাস তো ইতিহাস থাকবে, আপনি সেখানে কোনো গোলমাল তো করতে পারবেন না। সো আমার কথা হচ্ছে যে এখন বর্তমান সিচুয়েশনে আছে, আপনারা সবাই জানেন যে আজকে কথা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং, আজকে কিন্তু 1970-র ইলেকশন নিয়েও প্রশ্ন উঠেছে যে ওইখানেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। 1954 ইলেকশনসে মুসলিম লীগ ক্ষমতায় ছিল, মুসলিম লীগ ক্ষমতায় থেকে ইলেকশনস করিয়েছে। তাদের কয়টা সিট আসলো? 300 না কয়টা সিটের মধ্যে মাত্র 10-20টা কয়টা যেন ছিল, বাকি সব অপোজিশন পেয়েছে। কই করিয়েছে তো রাজনৈতিক দল, মুসলিম লীগ করিয়েছে। মুসলিম লীগের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সেটা আরেক কথা, বিকজ লিডারশিপের ক্রাইসিস আছে, অমুকের ক্রাইসিস আছে। যেমনটি হয়তো আজকে যদি আমি দেখি, ইউসি একটা কথা বলি আমি আজকের প্রেক্ষাপটে, জি, এই গভর্নমেন্টের কনফিডেন্স অনেক আছে, আচ্ছা, বাট কনফিডেন্স উইদাউট উইজডম মাইন্ডেড আচ্ছা, is a disaster. Confidence without wisdom is a disaster. আমি জানি না এই সরকারের উইজডম আছে কিনা। আর একটি কথা বলি, the French are very angry with us, especially this government. ওই রিফাইনারি নিয়ে একটা জটিলতা ছিল। ফ্রেঞ্চ গভর্নমেন্ট যখন ইউরোপিয়ান ইউনিয়নে কিছুদিনের মধ্যে এই বছরই ট্যারিফ নিয়ে যখন আমাদের সাথে কথা হবে, দ্য ফ্রেঞ্চ উইল রিয়েলি কাট ইউ ডাউন। আমি বলছি চাইনা, আপনি জানেন চাইনা তাদের রিকোয়ারমেন্টের চাইতে অনেক বেশি তেল কিনেছে, অনেক বেশি গ্যাস কিনেছে। দে হ্যাভ এন আইল্যান্ড যেখানে তাদের এই আছে, তারা আমাদেরকে অফার করেছে, আমরা নেই নাই, আমরা মানা করে দিয়েছি। কেন মানা করেছি? বিকজ আপনার এই ফরেন মিনিস্টার আপনাকে আমেরিকান ইসের মধ্যে ফেলে দিয়েছে। ইউ মাস্ট রিমেম্বার সামথিং, বাংলাদেশের বর্তমান যে ইকোনমিক সিচুয়েশন বা ইভেন সিকিউরিটি সিচুয়েশন, এটা খুব ভালো না। আমরা এইটাই জানি না, বাংলাদেশের ফরেন মিনিস্টার, দ্য ফরেন মিনিস্ট্রি ডাজ নট নো দ্যাট ইন্ডিয়ার কনসার্নস ইজ নট ফরেন অ্যাফেয়ার্স। আমাদের সাথে ইন্ডিয়ান কনসার্নস শুধু সিকিউরিটি কনসার্নস, যেটা আমরা বুঝতে পারি না, কাজে আমরা ওদের সাথে নেগোশিয়েট করতে পারি না। সো উই আর ইন আ স্যুপ। আমি জানি না এটা কিভাবে রিজলভ করবে এই সরকার। গোলাম মাওলা রনি আপনাদের সবার সাথে আলোচনা করেন, আমাদের এখানেও বেশ কয়েকবার এসেছেন। তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নানান রকম অভিযোগ ও অনিয়ম সুনামির মতো তার দিকে ধেয়ে আসছে, যার কারণে হয়তো তিনি সেফ এক্সিট পাবেন না, এই কথা বলেছেন। আপনি কি একমত নাকি তার সাথে? আমি মনে করি সেফ এক্সিট পাওয়া উচিত না, উচিত নয়। কারণ এই প্রথম উপদেষ্টাদের ভিতরে ফরমালি দুদকে অনেক অভিযোগ পড়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও পড়েছে। সেগুলো তো তদন্ত হতে হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরকার প্রধান তো ছিলেন, তাই না? সরকার প্রধান ছিলেন, তিনি কত কিছু নিয়েছেন। আমি এই লিস্ট কিন্তু একবার বলেছি, আমি টেলিভিশনে বলেছি। তো সুতরাং সেগুলোর তো তাকে কৈফিয়ত তলব করা উচিত। সেই প্রপার্টির থেকে শুরু করে নিজস্ব ব্যক্তিগত তার মামলা ছিল প্রায় 7টা-10টা, সেগুলো এক্সিকিউটিভ অর্ডারে তুলে নিয়েছে, কোর্টের আদালতের ধারে নাই। হ্যাঁ, তো সুতরাং তার তো আমি তো মনে করি যে উপদেষ্টা যারা আছে, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে দুদকে মামলা হয়েছে, তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা করা উচিত এবং তাদের তদন্ত করে দুদক তদন্ত করবে, ফেয়ার তদন্ত করবে। যদি কেউ সত্যি টাকা পয়সা মারে, অনেক অভিযোগ আছে না, তাদের বিচার হবে, বিচার হয়ে যা হবার তাই হবে। হ্যাঁ, সুতরাং আমি এখানে কাউকে কোনো ফৌজদারি অপরাধ করলে কেউ মুক্ত মাপ পাবে বা গণহত্যা করলে কেউ মাপ পাবে, এই জায়গায় আমি নাই। মৃত্যুর আগ পর্যন্ত হলেও তার বিচার হওয়া উচিত। জি,
জনাব মহসিন, আপনার কাছেও এই একই প্রশ্ন রাখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস নানান রকম অভিযোগ ও অনিয়ম করেছেন, যার কারণে সুনামির মতো তার দিকে এসবের অপরাধের যে প্রভাব এটা ধেয়ে আসতে পারে এবং তিনি সেফ এক্সিট হয়তো বা পাবেন না। গোলাম মোল্লা রনি বলেছেন, আপনি তার সাথে একমত কিনা? গোলাম মোল্লা রনি সাহেব কি বলেছেন উনি ওনার মতন করে বলেছেন। আপনি আপনার মতো করে কি বলতে চান? আমি তো পাবলিকলি আজকের থেকে না, যেদিন ইউনূস ক্ষমতায় এসেছেন সেদিন থেকে ওনাকে ফ্রড বলছি, আজকে তো না। এগুলি ভাইরাল আছে আমার। হি ইজ এন ইন্টারন্যাশনাল টাউট। আপনার এখানেও বোধহয় সেদিনও জি, বলে গেছে, এখানেও বলেছেন। হি ইজ এন ইন্টারন্যাশনাল টাউট। এখানে তো আরো কড়া কথা বলে গেছি। আমি বলে গেছি ইউনূস গভর্নমেন্ট যেটা ছিল, এই সরকারটি তো টোটালি অবৈধ ছিল। এই সরকার এই কারণে অবৈধ ছিল বিকজ উনাকে তো কেউ প্রধানমন্ত্রী হওয়ার জন্য বলে নাই, হেড অফ গভর্নমেন্ট বলে নাই। 106 যেটা নিয়েছেন সেটা হচ্ছে শপথ দেওয়ার জন্য বলা হয়েছে। উনি কার চিফ অ্যাডভাইজার? উনি তো ছিল না। আগে যখন কেয়ারটেকার গভর্নমেন্টস হয়েছে সংবিধানে তখন ছিল দ্যাট তার স্টেটাস হবে দ্যাট অফ দ্য প্রাইম মিনিস্টার। বিকজ ওর আগে আমাদের সংবিধানে এক আর্টিকেলে বলা আছে প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তর করবেন। সো ওইখানে বলা ছিল, এইখানে কিছু বলা নাই। এইখানে তো এটা নাই, 13th অ্যামেন্ডমেন্ট তো নাই, এটা তো 15th। প্রথমে তো এইটা আদালত বাদ দিয়েছে, পরবর্তীতে এইটা 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা বাদ দেওয়া হয়েছে, পার্লামেন্ট বাদ দিয়েছে। ইউ সি, সো ওই 106 রেফারেন্স তো টোটালি ফল্টি রেফারেন্স। তার কারণ হচ্ছে যে আপনি সংবিধানে শপথ নেবেন যে জিনিসটা সংবিধানে নাই, ঠিক আছে, সেটাকে আপনি ঢুকাবেন। এই ঢুকানোর জন্য আজকের আইনমন্ত্রী যিনি, উনি তো এই নাটের গুরু ছিলেন সব। এই 106-এর, এই 106-এর নাটের গুরু ওয়াজ দ্য কারেন্ট ল মিনিস্টার, অ্যান্ড দ্যাট ইজ টোটালি ফল্টি। ওইটা হতে পারে না। উনি হেড অফ গভর্নমেন্ট হতে পারেন না। উনি যদি কিছু হবেন, হি মাইট বি দ্য অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার, চিফ অ্যাডভাইজার বলেন, যাই নাম দেন না কেন। ওই চিফ অ্যাডভাইজার যেটা 13th অ্যামেন্ডমেন্টে ছিল, ওই চিফ অ্যাডভাইজারের ক্ষমতা তো ওনাকে কেউ দেওয়া হয় নাই। ইউ সি, সো হি ওয়াজ আ ফ্রড। এখনো হি ইজ আ ফ্রড। ওনার প্রত্যেকটা লোম ইজ আ ফ্রড। ইউনূসের প্রত্যেকটা লোম ইজ আ ফ্রড, ঠিক আছে। তো ইউনূসের সম্বন্ধে আজকে আমি একটা দেখতেছিলাম, সাম জার্নালিস্ট ও সামবডি বলতেছিল আমরা তো ওনাকে অনেক ডিফেন্ড করেছি, আমরা রাম ছাগল ছিলাম। তো আমি বললাম যে আপনি রাম ছাগল হতে গেলেন কেন, বা আপনি একটা লোকের ব্যাপারে জানার চেষ্টা করেন না কেন যে সে লোকটা কি। মানে প্রত্যেকটা লোম ইজ ফ্রড ইউনূসের। সো ইউনূসকে নিয়ে আলোচনা করা, আর আমার ভাই তো বলেছেন দ্যাট উনাকে দেশ থেকে বাইরে যাওয়া উচিত না, এইটা নিয়ে আমি জানি না। ইট ইজ ফর দি গভর্নমেন্ট অফ দ্য ডে টু ডিসাইড যে ওনারা কি করবেন। কিন্তু দেশটাকে ধ্বংস আর নষ্ট করে দিয়েছে ইউনূস 18 মাসে, যেটা হয়তো 17 মাসে লুটপাট প্রচুর হয়েছে শেখ হাসিনার সময়, কিন্তু এইভাবে দেশ ধ্বংস হয় নাই। দেশের ইকোনমি বলেন, দেশের ল অ্যান্ড অর্ডার বলেন, যাই বলেন, এই যে কি বলে ওই যে মব সৃষ্টি করা হয় নাই। গুম হয়েছে, আমরা সব অপোজ করেছি, সব হয়েছে। খুব খারাপ কাজ হয়েছে, খুবই খারাপ কাজ হয়েছে শেখ হাসিনার সময়। লুটপাট করেছেন, ব্যাংকগুলি লুট হয়েছে, সব হয়েছে, কিন্তু এই মব সৃষ্টি হয়নি। আজকে এখান থেকে বের হলে এখানে মব সৃষ্টি হচ্ছে কেন? ওয়াই দিস মব সৃষ্টি? এটা কে করেছে? ইউনূস গভর্নমেন্ট। আজকে আসিফ বলছে, ইজ আসিফ নট রেসপন্সিবল ফর মোস্ট অফ দিস থিংস? ওই যে কি নাম, আসিফ নজরুল না? জি, এবং তিনি বলেছেন যে তিনি দুর্নীতিও করেননি। এই বিষয়ে প্রশ্ন করব, তবে আপাতত এই প্রশ্নের উত্তর, যে প্রশ্ন আমি আপনাকে করেছি সেটির উত্তর আমরা পেয়েছি। হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল টাউট, ঠিক আছে ইউনূস। জি জনাব এম এ আজিজ, আমরা তো ইদানিং দেখতে পাচ্ছি যে সংসদে হট্টগোল হচ্ছে, ওয়াকআউটের মতো ঘটনা প্রায়শই ঘটছে। আমরা লক্ষ্য করলাম যে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে স্পিকার বলেছেন যে মিস্টার আবদুল্লাহ, এটি শাহবাগ নয়, এটি পার্লামেন্ট। এই যে এই ধরনের ঘটনা নিয়ে আপনার মন্তব্য কি? না দেখেন, তরুণরা রাজনীতি করছে, জি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই তরুণরা রাজনীতি করা উচিত ছিল না। নেপালের উদাহরণ সামনে আসে না? নেপালের তরুণরা তো রাজনীতি করে নাই। তারা যে
যে প্রধানমন্ত্রী হলেন, চিফ জাস্টিস ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হলেন, 6 মাসের নির্বাচন দিয়ে দিছে। তারপর দেখা গেল সরকারি দল যারা ছিল তারা কিন্তু হেরে গেল। বালেন্দ্র একজন 35 বছরের ইঞ্জিনিয়ার, সে রেফারও ছিল এবং সে কাঠমান্ডুর আপনার মেয়রও ছিল। তিনি কিন্তু তার একটা ছোট্ট দল আছে, সেই দলকে সমর্থন দিছে এবং সব হেরে গেছে, বহু ভোটে তারা জিতে গেছে। তো আমার মনে হয় ডক্টর ইউনূস যখন আসছিল, দায়িত্ব নিল, ধরেন তখন একটা ভ্যাকুয়াম ছিল, তখন যদি আপনার নির্বাচনটা দিত, 6 মাসের ভিতরে তো নির্বাচন দেওয়া যায়, 3 মাস পরে নর্মালি ইলেকশন কমিশনে যদি জটিলতা থাকে তাহলে আরও 3 মাস, ধরেন আমরা 6 মাসের ভিতরে যদি নির্বাচন দিত, তাহলে কিন্তু এই আওয়ামী লীগ ঠেকানোর জন্য আইন করতে হতো না। অটোমেটিক নেপালের মতো তখন যে আওয়ামী লীগ সম্পর্কে যে হেট্রেড তৈরি হয়েছে, জনগণের যে মানে আপত্তি তৈরি হয়েছিল, আমার মনে হয় ইলেকশনে আওয়ামী লীগ কিন্তু এমনি পলিটিক্যালি কিন্তু তারা ডিফেন্সিভে চলে যেত। এখন আওয়ামী লীগকে নিয়ে এখন নানান কথার কারণে কিন্তু আওয়ামী লীগ যতই বলেন তাদের সমর্থক তো কমে না, সমর্থক কমছে না, বাড়ছেই। সুতরাং এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকার দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। আপনি দেখেন আগে প্রথম দিকে খেয়াল করে দেখেন, হাঁটিয়ে যাওয়ার সময় তিনি উপদেশটা হেঁটে গেলে কয় আপনারা 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন, এটা বলানো হয়েছে, আজকে বলানো হচ্ছে। শেষ পর্যন্ত উনি নির্বাচন দিতে বাধ্য হয়েছে এই জন্যেই যেটা খালেক ভাই বললেন যে দেশটা আসলে অচল হয়ে গেছিল, বিনিয়োগ ছিল না বলে প্রবাসী আয় ছাড়া আর কোনো কিছু কিন্তু ঠিক ছিল না একদম। আর উনি কিন্তু মব সন্ত্রাস করে, বিশেষ করে তরুণদেরকে ব্যবহার করে এই যে মব তৈরি করা, এবং তরুণদেরকে আপনি চিন্তা করেন ওইখানে নেপালে মানে আন্দোলনে সরকারের পতন হওয়ার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ফেরত দেওয়া হয়েছে। আর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ইউনূস দেয় তাদের ব্যবহার করে আপনার ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই ধরেন প্রায় 6টা জেনারেশন আন্দোলন করছে। তারা এখন আর ওই কোটা বিরোধী আন্দোলন করে না, এখন আর মেধা না, মেধা এটা আর বলে না, এখন একবার এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, এবং সবাই বিতর্কিত। এখন তাদের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। সুতরাং এই 6টা জেনারেশন ইউনূস ধ্বংস করে দিছে, আমি বলবো তরুণদের ধ্বংস করে দিছে। আপনি যে আগে এনসিপির কথা উঠছেন না, এনসিপি কয়েক ভাগে ভাগ হয়েছে, এই দিন গেছে, আওয়াজ বাড়ে না, আবার কোনো অধ্যক্ষ করবো, আবার এই করব সেই করব, কোনো লাভ নাই। একটা স্বাধীনতা বিরুদ্ধে শক্তি আর একটা এনসিপি বিতর্কিত শক্তি, আর তাদের ডাকে কেউ আসবে না, এটা সম্ভব না। এই জন্য আমি বলছি যে আইনগুলি হচ্ছে এবং সংসদে হচ্ছে, এটা সবাই মিলে গঠনমূলক আলোচনা করে সবার ভিতরে সমঝোতা করে দেশটাতে যাতে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠিত হয়, সেই পথে চলুক। আর আপনি যেটা বলছেন, সংসদ কিন্তু বিরোধী দল ওয়াকআউট করতে পারে, বিরোধী দল ধরেন শান্তিপূর্ণ মিছিল মিটিংও করতে পারে, সমস্যা নাই। কিন্তু যদি বিশৃঙ্খলা তৈরি যদি হয় তাহলে তো আপনার সরকার তো বসে, তার জন্য গরম পানি আছে, কাঁদুনি গ্যাস আছে, কত কিছু আছে না, হ্যাঁ, সেটা তো প্রয়োগ হবে। সুতরাং এই জন্য বলছি আমরা না, সংসদের বাইরে আমি বলছি, সংসদের বাইরে যে মিটিং মিছিল করছে, আবার 7 দিনের প্রোগ্রামও দিছে, হ্যাঁ। সুতরাং এতে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, ঠিক আছে, আপনারা মিছিল করেন, মিটিং করেন, প্রতিবাদ করেন, সমস্যা নাই। কিন্তু যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে তো আইনশৃঙ্খলা বাহিনীও বসে থাকবে না, তাহলে তো কাজে লাগবে। এই জন্যই বলছি যে গরম পানি আছে, কাঁদুনি গ্যাস আছে, কত কিছু আছে। আমি মূলত আপনার কাছে একদম এক কথায় জানতে চাই, এই যে সংসদে স্পিকার হাসনাত আব্দুল্লাহকে বললেন যে এটি শাহবাগ নয়, এটি পার্লামেন্ট, এই বিষয়ে আপনি এক কথায় কি বলতে চান? এক কথায় বলতে চাই, পার্লামেন্টের একটা নর্মস আছে, সেটাকে মানতে হবে, তাই না? আপনি যেমন ধরেন বিরোধী দল ওয়াকআউট করেছে, এটা একটা চিরাচরিত, সারা বিশ্বে এটা হয়, তাই না? বাংলাদেশেও হয়েছে, এটা করেন আপনি আরেকজনকে টিটকারি করবেন, একজনকে অমুক কথা, কটু কথা বলবেন, এটা তো পার্লামেন্টে চলবে না। আনপার্লামেন্টারি কোনো শব্দ পার্লামেন্টে ব্যবহার করা যাবে না, এক কথা। তাহলে এই জন্য বলতে শাহবাগে যাইছে তাই বলতে পারেন, কিন্তু সেটা পার্লামেন্টে তো বলতে পারবেন না। এই আর কি আমার উত্তর পেয়েছি। জনাব মহসিন, আবার আপনার কাছে আসতে চাই, কোন রাজনৈতিক দল কিভাবে চলবে আর কিভাবে চলবে না তা সরকার বা আইন দিয়ে নির্ধারণ করা কি গণতান্ত্রিক, নাকি জনগণই ভোটের মাধ্যমে দলকে গ্রহণ বা প্রত্যাখ্যান করবে? আবার যদি একটু বলতে চাই যে কোনো দলকে রাজনৈতিক কার্যক্রম থেকে বাদ দেওয়া বা বাধা দেওয়া গণতন্ত্র ও সংবিধানের পরিপন্থী কি না? অফকোর্স সংবিধানের পরিপন্থী।
আপনি ইন ভায়োলেশন অফ দি সংবিধান আপনি আইন বানাতে পারবেন না, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে আপনি যদি গণতান্ত্রিক ধারাকে রাখতে চান, গুড গভর্নেন্স চান, তাহলে কিন্তু আপনার ওই বিল যেটা করেছেন যে আপনি হাতে নিয়ে নিলেন যে যখন যাকে ইচ্ছা আপনি ওই আইনে নিষিদ্ধ করবেন বা কার্যক্রম, বিকজ আমি তো মনে করছি যে হয়তো এরা এই আইন করার পর হয়তো জামাতের উপরে এরকম কিছু আনতে পারে, হয়তো এনসিপির উপরে আনতে পারে এরকম কোনো নিষেধাজ্ঞা, আমি জানি না, আই এম নট শিওর। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো যে প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা আছে কথা বলার, অবসিন কথা বলবে না, কিন্তু যুক্তি দিয়ে কথা। দেখেন, আমি একটু আগে একটা কথা বললাম না যে কি আমাদের হাইন্ডসাইটে কি জামাত কেন ডিফেন্ড করে না অ্যাজ দের ইয়ে। সো এইটা তো হচ্ছে মুক্ত চিন্তার ব্যাপার। যদি মুক্ত চিন্তা না হয় তাহলে তো আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। মুক্ত চিন্তা টোটালি, আমি টু বি ভেরি অনেস্ট, এই দেখেন আমরা শেখ হাসিনার সময় অনেক লোক গুম হয়েছে, আয়নাঘর হয়েছে, কিন্তু আবার অনেক লোক তো স্বাধীনতার সাথে ওনার বিরোধিতা করেছে, ওনাকে ফ্যাসিস্ট ম্যাসিস্ট কত কিছু বলেছে, আমি বলেছি, আই এম ওয়ান অফ দেম, ঠিক আছে? পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছি, সাইবারে মামলা হয়েছে, সব হয়েছে, ঠিক আছে? টলারেট তো করেছে, ফ্যাসিস্ট হয়ে কিন্তু টলারেট করেছে, টক শোতে বলেছি, ঠিক আছে? সো কোয়েশ্চেন ইজ, আপনাকে টলারেট করতে হবে, আপনাকে মনটা এটা বড় রাখতে হবে, রাজনীতি করতে হলে খুব বড় রাখতে হবে আপনাকে মনটা। যদি মনটা ছোট করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। দেখেন, একটা জিনিস আমার নজরে এসেছে, পার্লামেন্টে দ্য প্রাইম মিনিস্টার ইজ নট স্পিকিং। প্রাইম মিনিস্টারের কোয়েশ্চেন আওয়ারে অন্য লোক কেমনে দাঁড়ায় উত্তর দেয়? হাউ? উইথ দ্য প্রাইম মিনিস্টার বিং প্রেজেন্ট। আমি তো কোনো পার্লামেন্ট এরকম দেখি নাই যেখানে প্রাইম মিনিস্টার কোয়েশ্চেন আওয়ার আছে, সেখানে প্রাইম মিনিস্টারের জায়গায় আর একজন উত্তর দিচ্ছে, অ্যান্ড প্রাইম মিনিস্টার ইজ প্রেজেন্ট। প্রাইম মিনিস্টার যদি প্রেজেন্ট না থাকেন তাহলে আরেকজন যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি উত্তর দিতে পারেন। সো এই জিনিসগুলি কি আমরা খুব ভালো এক্সাম্পলস সেট করছি এই গত 2-2.5-3 মাসে? তা তো সার্টেনলি করছে না আমরা। সো আমাদেরকে এইসব দিকে নজর দিতে হবে, ওরা কেন এই এক্সাম্পলসগুলি সেট করছে না। আমি বোধহয় বলেছি এর আগেও যে ভাই, আপনাদের প্রবলেম যদি থাকে, অনেক এই দেশে বিজ্ঞ লোকজন আছেন, ফরেন মিনিস্টার্স ছিলেন, হেলথ মিনিস্টার্স ছিলেন, অনেকেই আছেন, বা সচিব ছিলেন, অর্থনীতিবিদ আছেন, আপনি ডাকেন না, ডেকে ওদের সাথে পরামর্শ করেন। আপনার যদি পার্লামেন্টে কাজ না থাকে তাহলে আপনি ওদের সাথে পরামর্শ করেন, দেখেন তারা কি বলে, যে পররাষ্ট্রনীতি কীভাবে হলে ভালো হয়। আপনি শুনেন না ওদের কথা, আপনি আপনার মতন চালান, বাট পরামর্শটা নেন, সো দ্যাট যদি মনে করেন যে কিছু গ্রহণযোগ্য আছে ওইটা নিয়ে কাজ করেন। উই আর নট ফেয়ারিং ওয়েল, কিন্তু আমাদের পররাষ্ট্র ইস্যু উই আর নট ফেয়ারিং ওয়েল, ঠিক আছে? এই দেশ, সেটি কেন মনে হচ্ছে আপনার কাছে? এই ভিজিটটা অফ খলিলুর রহমান ওয়াজ এ টোটাল ফেলিওর। অরিজিনালি এইটা একটা কার্টেসি ভিজিট ছিল, দে নেভার কল্ড ইট অ্যান অফিসিয়াল ভিজিট, বাট ঠিক আছে, কার্টেসি ভিজিট যখন আপনার সাথে আমি বসছি, ইট ইজ অফিসিয়াল অলসো, ঠিক আছে? বাট আমাদের এখানে সব কিছুর একটা ইয়ে আছে, কার্টেসি ভিজিটের কী সিচুয়েশন হয়, অফিসিয়াল ভিজিটের কী সিচুয়েশন হয়, রাষ্ট্রপতি বা ওরা যখন স্টেট ভিজিটে যায় তখন ওইটার কী সিচুয়েশন হয়, এইগুলি সব একটা সিস্টেম আছে। সো ওইখানে গিয়ে আপনি দেখা করেছেন, আপনি ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কোনো স্টেটমেন্ট জারি করে নাই আপনার ভিজিটের উপরে, কি আলাপ আলোচনা হয়েছে, কিছু করে নাই। বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি জারি করেছে, তারা তাদের মতন জারি করেছে, বাট আমি গেছি ইন্ডিয়া, আমাদের একটা জয়েন্টলি হওয়া উচিত ছিল না, হয়নি, দিস ইজ নো স্টেটমেন্ট। সো এই জন্যই আমি মনে করি যে যেসব কথা, দেখেন আমাদের অনেক ইস্যুজ আছে ইন্ডিয়ার সাথে, এইগুলি তো অন্য ইস্যু, এক্সট্রাডিশনগুলি। আমাদের মেইন যেটা জনগণকে ডাইরেক্টলি এফেক্ট করছে, ধরেন পানির ইস্যু আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের গঙ্গা চুক্তিটা এক্সপায়ার হতে যাচ্ছে, এইটা কিভাবে আমরা এক্সটেন্ড করব, নতুন চুক্তি হবে।
সো এখন ধরেন ইন্ডিয়ানসরা মনে করছেন যে এই চুক্তিটাই চলবে, ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হওয়ার পর ওদের সাথে আলাপ আলোচনার পরে যদি কোনো আমরা আলোচনা করি, আমাদের যে রিভার কমিশন আছে একটা, ওইটা যদি হবে। সো প্রবলেম হচ্ছে এইটা তো ভেরি ইম্পর্টেন্ট, আপনার তিস্তার পানি, গঙ্গার পানি, তিস্তার পানি, এগুলি নিয়ে আলাপ করতে হবে আপনাকে। আপনি তো এগুলি করছেন না। ওদের জন্য সিরিয়াস ইস্যু হচ্ছে নর্থ ইস্ট, ওদের জন্য আপনার গঙ্গার পানি ইজ নট এন ইস্যু, ফর দেম নর্থ ইস্ট ইজ এন ইস্যু। সো আমাদেরকে এইসব জিনিসগুলি একত্র করতে হবে। আপনাকে ডিজেল দরকার, ওরা তো আপনাকে ডিজেল দিয়েছে, এখন তো আপনি বলেন নাই যে ওই যে হারদীপ পুরীর সাথে কথা বললেন ওদের পেট্রোলিয়াম মিনিস্টার, সে কি বলেছে? আছে কিছু স্টেটমেন্ট যে আপনাকে এত আরও দেবে? নাই তো। ওয়ের ইজ ইট? সো আপনার এই ভিজিটটা তো বেসিক্যালি এই কি বলে খলিল হুমায়ুন ভিজিটটা ওয়াজ এ টোটাল ফেলিওর আপনার। আপনি ওইখান থেকে কিছুই আনতে পারেন নাই, একটা স্টেটমেন্ট পর্যন্ত ইস্যু করাইতে পারেন নাই ওদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আপনার দুজন মিলে। সো এই জিনিসগুলি এইভাবে করলে তো হবে না। আপনি চিন্তা করেন, ইস খলিলুর রহমান এ ফিট পারসন অর নট ফর দিস জব, যে আপনাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে এসেছে। আপনার উইটের দরকার আছে, গম, আপনার কটনের দরকার আছে, এগুলি কি আপনি আলাপ করেছেন? এইগুলি কি আপনাকে দিতে রাজি হয়েছে কি হয় নাই? আমরা কিছুই জানি না। জনগণ কি খালি আপনাকে ভোট দেওয়ার পর জনগণ আউট, আর জনগণ কিছু জানার অধিকার নাই নাকি জনগণের? আপনি বললেন পার্লামেন্টে, তো আমরা পার্লামেন্টে কি ডিসকাশন হয় আমরা দেখছি না, আর পার্লামেন্ট দেখছি না কি ডিসকাশন হয়। সো কোয়েশ্চেন ইজ যে পার্লামেন্টে দাঁড়ায় আপনি যদি পলিসি ম্যাটার্স ডিসকাস না করেন, প্রত্যেকটা লোক প্রেসিডেন্টের স্পিচে ওইখানে তো পলিসি দিয়েছে প্রেসিডেন্ট যে এই সরকারের কি পলিসি হবে। আমার এইখানে কনস্টিটুয়েন্সিতে এত কিলোমিটার রাস্তা নাই, আমার এইখানে আলু চাষ হচ্ছে না। একটু ছোট করে জানতে চাই, পরের আলোচকের কাছে যাবো, একটু ছোট করে জানবো। না, এই জিনিসগুলি তো আলোচ্য বিষয় না, এটা এক্সিকিউটিভের বিষয়, ঠিক আছে? আপনি লেজিসলেট করবেন, পলিসি ডিসকাস করবেন। প্রেসিডেন্ট যে কথাগুলি বলেছেন ওইটার উপরে আলোচনা করছেন। আপনি বলেছেন যে প্রেসিডেন্ট এই কথা বলেছে, এখানে এটা হওয়া উচিত বা এটা হওয়া উচিত না, এই গভর্নমেন্টেরই পলিসি তো প্রেসিডেন্ট বলেছেন। প্রেসিডেন্ট তো আর হাসিনাকে লাস্ট গভর্নমেন্টকে ফ্যাসিস্ট বলতো না, এই সরকার যেটা লিখে দিয়েছে সেটাই তো বলেছে। জি, এই বিষয় নিয়ে আবারও আমরা কথা বলবো, আবারও আপনার কাছে আসবো, জানতে চাই। তবে তার আগে আবারও জনাব এম এ আজিজের কাছে যেতে চাই। জামায়াতে ইসলামীর আমির বলেছেন সংসদে তারা সুবিচার পাননি, এখন তারা রাজপথে যাবেন। একটি নির্বাচিত সরকার মাত্র 1.5 মাস হলো তারা এসেছে, প্রধান বিরোধী দল এখনই রাজপথে নামার ডাক দিচ্ছে। কি মনে হয়, আমরা কি আবার সেই চিরচেনা সংঘাতময় রাজনীতিতে কোনোভাবে ফিরে যাচ্ছি কিনা? উনি বলেছেন যে, যেটা পেপার পত্রিকাও আসছে, সমঝোতার কথা রাখে নাই, অর্থাৎ সমঝোতা ওনারা করেছিলেন। সমঝোতাটা কি, যে সংসদীয় একটা কমিটি করেছিল, কমিটিতে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আমাদের জন্য অর্ধেক রাখা হয়, 50-50 কেন রাখবে? বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, সেখানে সেইভাবে ভাগ হবে, 50-50 রাখবে না তো। 1, 2 নম্বর, আপনি সংসদে ওপেন আলোচনা করেন নাই, ভিতরে কি সমঝোতা হয়েছে সেটা বলেন নাই তো। আপনারা বঞ্চিত হয়েছেন কয়ে রাস্তায় চলে গেলেন। রাস্তায় যদি এখন পিঠে খান, আপনার পক্ষে বলবো আমি? আপনি তো ওখানে সংসদে তো সমাধান করেন নাই। আপনি এখানে যদি গরম পানি মারে, টিয়ার গ্যাস মারে, আমি কি করব? আপনি যদি অশান্তি তৈরি করেন, এটা তো আমরা চাই না। অভ্যুত্থানের শক্তি, এখন আপনারা একসাথে হইতে পারেন না, এর জন্য জনগণ দায় নেবে নাকি? জনগণ তো দায় নেবে না। এই জন্য আমি বলছি যে পার্লামেন্টে যেভাবে কথা হচ্ছে, আমি কিন্তু ওনার সাথে একমত। পার্লামেন্টে আজ পর্যন্ত কোনো পলিসি ডিলিংস হচ্ছে না। এখনও কিন্তু যা আছে সব ওই আপনার ওই অধ্যাদেশ কোনটা থাকবে না থাকবে, অধ্যাদেশের ভিতরে কোনটা হবে হবে না, ভোট মেজরিটি নিয়ে পাশ করার চেষ্টা, আবার ফের বিরোধী দল খালি ঠেকানোর চেষ্টা, তাদের গা বাঁচানোর চেষ্টা। ওই যে দেখলাম না, মুক্তিযোদ্ধা কি জুলাই জাদুঘর হওয়ার ক্ষেত্রে ওখানে বলা হয়েছে যে একজন যে প্রধান হবে, চেয়ারম্যান হোক আর প্রেসিডেন্ট হোক, যে হবে সে ব্যক্তিকে কোনো সরকার বা কেউ তার মৃত্যুর আগ পর্যন্ত ওই পদ থেকে সরাইতে পারবে না।
এটা কি হয় নাকি? দেশের ভিতরে কোনো অর্গানাইজেশন স্বাধীন হতে পারে, তার কোনো না কোনো আপনি তাকে স্বাধীনভাবে ওয়ার্ক করার সুযোগ করে দিবেন। কিন্তু একটা দেশে ধরেন আমার বাড়ি পাবনা, এখন উত্তরাঞ্চল আপনি স্বাধীন করে দিলেন, দিলে আপনার বাংলাদেশের সরকারি ইউনিটারি গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকবে? থাকবে না। আমার কথা হচ্ছে ওখানে আপনি যদি বিভাগ করেন, বিভাগকে আপনি সংবার করেন যাতে ওখানকার জনগণ ওখানে সার্ভিসটা পায়, এইটা করতে পারেন। কিন্তু দেশের ভিতরে তো একটা অর্গানাইজেশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক 100% স্বাধীন হয়ে যেতে পারে না। তার ভিতরে অবশ্যই ধরেন যেমন আছে বলা হচ্ছে যে ওই জুলাই সনদের যেটা হবে জাদুঘর, সেখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়ে কমিটি করে ওই চেয়ারম্যান নিয়োগ হবে। আমি বলবো যে এটা ঠিক আছে, কিন্তু গণতান্ত্রিক চর্চাটা থাকতে হবে, সংস্কৃতিটা থাকতে হবে। ভারতেও তো আগে ইলেকশন কমিশন এই 3 জন করতো না, করতো তো। নরেন্দ্র মোদী আর একটা ঢুকায় দিয়েছে তার পার্টির, তারপরেও তো তাদের ওখানে আর যাই হোক হিন্দুত্ববাদী যাই হোক, গণতান্ত্রিক কালচারটার থেকে তারা বেরিয়ে আসে নাই। আপনি দেখেন আমেরিকাতে আমি একবার শুনছিলাম যে এক প্রেসিডেন্টের ছেলে ওখানে মদ খাওয়া অপরাধ, কিন্তু অপরাধ না, কিন্তু ড্রাঙ্ক হলে অপরাধ। গাড়ি চালানোর নিচে তার বিচার হবে। তাকে জিজ্ঞেস করছে যে আপনার ছেলের তো বিচার হচ্ছে, বিচারপতি নিয়োগ দেয় কিন্তু সরকার, প্রেসিডেন্ট সরকার কয় না আমার তো কিছু করার নেই, অপরাধ করলে শাস্তি হবে। আমরা কি ওই কালচারে আসতে পারছি? আপনি বলেন তো দেখি, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কোনো সন্তান অপরাধ করলে তার বিচার কোর্ট করতে পারবে? ওই জায়গায় আসতে হবে। 55 বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা তো গণতান্ত্রিক চর্চা পার্টির ভিতরেও দেখি না, ব্যক্তি পর্যায়েও দেখি না। কেন এমন কেন হয়? এটা মূলত সবার জন্যই, ধরেন এটা বলতে গেলে তো অনেক কিছুই বলা যাবে। ধরেন রাজনৈতিক দলগুলোর ভিতরে আগে গণতন্ত্র চর্চা হতে হবে। রাজনীতিবিদরা হলো প্রধানত দেশ চালাবে রাজনীতিবিদরা তো গণতান্ত্রিক চর্চা অনুশীলন করবে ফার্স্ট, তারপরে আমরা শিখবো। 2 হচ্ছে রাজনীতিবিদরা ধরেন অনেক অলিগার্ক তৈরি করে, অনেক শোষক তৈরি করে। আমরা আগে স্বাধীনতা যুদ্ধের সময় বলছি না 22 পরিবার সব লুটে নিল। শেখ হাসিনা তো মোটামুটি 5-6টা হাউস তৈরি করছিল যে তারা একজোট হলে দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে, অলিগার্ক তৈরি করছিল। তো এটা তো করা যাবে না। এখন ধরেন এই সংসদে আপনার ব্যাংক ডিফল্টার আছে, দ্বৈত নাগরিক আছে, এটা তো আইনে নিষিদ্ধ, উনি জানেন আইনে নিষিদ্ধ, তারপরেও আছে তো। হ্যাঁ, আপনি আগে বলছিলেন যে আপনার নারী আসনের হবে, এটা তো একটা দিক হচ্ছে যে নারী আসনে বিএনপি চেয়েছে সংসদের সিট অনুপাতে নারী, আর বিরোধী দল চাইছে আনুপাতিক ভোটের অনুপাতে। কিন্তু সেটা কিন্তু যা দেখা যাচ্ছে যে এটা ভোটের অনুপাত, সিটের অনুপাতেই হতে যাচ্ছে, যে এটা সিট ভাগাভাগি হয়েছে। জামাত এত, বিরোধী দল এত পাবে, স্বতন্ত্র এত পাবে, একটা পাবে, আর বাকিটা সরকারি দল পাবে। তো এখানে তো আমি তো মনে করব বিরোধী দল সাকম করেছে, অর্থাৎ তারা তো সেই অনুপাতের জায়গা ছেড়ে দিছে নাই। সেটা আপনি ওখানে ফাইট করেন। আপনি কমিটির ভিতরে আপনি বলেন যেটা সংসদীয় কমিটি করছে 12 জনের, তার ভিতরে 7 জন বিএনপি আর 5 জন হলো বিরোধী দল। সেখানে বিরোধী দলে জামাতের সবগুলা, অন্য দল 11টা দল, অন্য এনসিপির একজন নেন নাই কে। তা আপনার ভিতরে তো ডেমোক্রেটিক চর্চা নাই। তো আপনি তো 7 জন তো অনেক বেশি নিছে, আমি 5 জন তো 12 জনের ভিতরে 7 আর 5 আমি মনে হয় সংখ্যায় অনেক বেশি নিছে। আপনারা ওখানে ঠেকাইতে পারেন না কেন? প্রেস ক্লাব সংসদে আসেন, কোন সমঝোতা আপনারা করছেন, অনেক গোপনে কি সমঝোতা হয় এটা আমরা জনগণ দেখতে যাব নাকি? আচ্ছা, জি ধন্যবাদ জনাব হোসেন। জনাব আজিজকে যে প্রশ্ন করেছিলাম যে রাজপথে নামার কথা বলছে বিরোধী দল, দেশে তো অনেক সংকট রয়েছে এই মুহূর্তে, ঠিক আসলে সেই সংকটগুলোর কথা না বলে বিরোধী দল শুধু সনদ আর হ্যাঁ ভোট নিয়ে কেন আছে, আপনার কি মনে হয়? বিরোধী দল তাদের পলিটিক্স করছে, ঠিক আছে, এটার উত্তর তারাই দেবেন যে এই এত সংকটময় সময় ওরা কেন রাস্তায় নামছেন। এটার উত্তর আমি দিতে চাই না, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট দিস ইজ নট দ্য টাইম ফর ডুইং এজিটেশনাল পলিটিক্স। আচ্ছা, দিস ইজ দ্য টাইম যখন আপনি গঠনমূলক রাজনীতি করবেন। নতুন একটা সরকার আছে, এই সরকারের সহায়তা করবেন যে কিভাবে আমরা এই সংকট থেকে বেরিয়ে আসতে পারি,
দরকার হলে ইভেন অপোজিশন ইচ্ছা করলে তো তারাও এই যে এইখানে আমাদের এইখানে অনেক বিজ্ঞ লোকজন আছেন, ওদের সাথে কেন বসে না? ওদের সাথে তো বসতে পারলে, খালি হাউকাউ করলে তো হবে না, চিল্লাচিল্লি করলে তো হবে না। আমাদের দায়িত্ব, প্রাইম দায়িত্ব হচ্ছে সংকট থেকে কিভাবে বেরিয়ে আসব। তেলের সংকট দেখেন, এই সংকটটা কত ডেঞ্জারাস। আপনি এইটার সাথে আমাদের লিঙ্কড আছে ফার্টিলাইজার, এইটার সাথে আমাদের লিঙ্কড আছে হিলিয়াম, যেটা দিয়ে আপনার এই এমআরআইটাই চলে, এরকম অনেক আছে। সো ইটস নট জাস্ট দ্যাট আমার তেলটা গাড়িতে পাচ্ছে না, ঠিক আছে। তারপরে আপনার ডিজেল সংকটে ধরেন আজকে অপারেশন থিয়েটারে আছে, মানুষের অপারেশন চলছে, আপনার যদি ইলেকট্রিসিটি চলে যায় আর জেনারেটরে যদি ওরা তেল না দিতে পারে, তাহলে ওই লোকটার কি অবস্থা হবে? অনেক সংকট, ঠিক আছে। এই সংকটের দায়িত্ব তো হচ্ছে এই 300 লোক যাদেরকে পাঠানো হয়েছে। তুমি অপোজিশনে বসো, পজিশনে বসো, ট্রেজারিতে বসো, যেখানে ইচ্ছা বসো, কিন্তু আগে তো আমাদের এই সংকটগুলি ঠিক করতে হবে, এই যে সংকটের যে জায়গাগুলি আছে। এবং এটা ঠিক করার জন্য উদ্যোগ নিতে হবে সরকারকে, নট দি অপোজিশন। সরকারকে গুডউইল দেখিয়ে ওদেরকে ডাকতে হবে, নাহলে আই এম টেলিং ইউ আমাদের সংকট। আর এই যে পেপারে দেখলাম 9 লক্ষ কোটি টাকার বাজেট বোধহয় হবে, শুনেছি আমি ওই পেপারে যা দেখেছি, ঠিক আছে। আপনি কি হিসাব করেছেন যে 9 লক্ষ টাকার যে বাজেট করবেন, এইটার মধ্যে আপনার রেভিনিউ কত আপনি কালেক্ট করতে পারবেন, কত আপনি বাইরের থেকে লোন নিতে পারবেন? পিপল আর নট হ্যাপি উইথ ইউ, ঠিক আছে। IMF বা ADB বা এরা যেখানে সব আমেরিকান কন্ট্রোল আছে, আপনি হয়তো মনে করছেন যে খলিলুর রহমান আমেরিকান লবির লোক হয়ে হয়তো অনেক কিছু করে। আমি যদি একটু বলি যে জুনায়েদ সাকি তিনি কিন্তু বলেছেন যে তাদের তো আয় নেই, তাহলে তারা উন্নয়ন করবেন কিভাবে? সরকারের একজন মন্ত্রী। 9 লক্ষ কোটি টাকা ADB প্রোগ্রাম কি হবে? লেটেস্ট সি দ্য বাজেট যে কি হয়। আপনার ইন্টারনাল রেভিনিউ কত জেনারেট করবেন, এক্সটার্নাল আপনার কি গ্রান্টস কত আসবে, কি কত আসবে। অ্যান্ড এই জিনিসগুলি দেখেন, আইল টেল ইউ সামথিং, এই পৃথিবীতে কমিটমেন্ট ইজ ওয়ান থিং। আমি অনেক দেশকে দেখেছি যে তারা আফগানিস্তানের জন্য, প্যালেস্টাইনের জন্য, অনেক জায়গার জন্য বড় বড় কনফারেন্সেস হয়েছে। এই কনফারেন্সেসগুলিতে কমিটমেন্ট হয়েছে যে আমি 1 বিলিয়ন দেবো, আমি 500, বাট কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। কতটুকু সেখান থেকে আসবে? অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ কিচ্ছু দিচ্ছে না, কমিটমেন্ট তো করে গেছে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বসে। সো আমাদেরকে এই জিনিসগুলি তো দেখতে হবে। খুবই সংকট। আমি জানি না বাজেটটা কিভাবে ফাইন্যান্স মিনিস্টার ব্যালেন্স করবেন, ভেরি ভেরি ডিফিকাল্ট জব। আর ইন্টারনাল রেভিনিউ যে ট্যাক্সের যে টাকাটা আছে, ইনকাম ট্যাক্স তো খুব অল্প, ইটস নট মাচ, 15-16% হয়তো of the total internal revenue generation. Maximum তো আপনার আসবে from taxes, duties, VAT, এইখান থেকে আসবে। এখন আপনি বিজনেসম্যানদের সাথে আলাপই করছেন না, বিজনেসম্যান এলসি খুলতে পারছেন না, বিজনেসম্যান 100% মার্জিন দিয়ে এলসি খুলতে হচ্ছে। এই জিনিসগুলি আপনাকে তো রিজলভ করতে হবে। কিভাবে? যদি আমি ইম্পোর্টই না করি, ইম্পোর্ট কমে যায়, তাহলে ডিউটিস কমে যাবে, ডিউটিস কমে গেলে তো আপনার ইন্টারনাল রেভিনিউ জেনারেশন কমে যাবে, ভ্যাট যদি না, সংকটের সৃষ্টি হবে। হ্যাঁ, সংকট। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমি একটু যেতে চাই। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল তিনি দাবি করেছেন দেশ বিরোধী চুক্তি বিষয়ক বৈঠকে তাকে ডাকা হয়নি এবং বলেছেন যে তিনি 1 টাকাও দুর্নীতি করেননি। অথচ একটি দৈনিক পত্রিকা কিন্তু তার দুর্নীতির যে প্রমাণগুলো সেগুলো তুলে ধরেছে। তার আমলে সাব রেজিস্ট্রার বদলিতেই শুধু 100 কোটি টাকার বেশি বাণিজ্য হয়েছে বলা যায়। এবং তার বিরুদ্ধে খোদ এনসিপির নেতারাই কিন্তু জুলাই বেচে দেওয়ার অভিযোগ তুলেছে। তাহলে একজন মন্ত্রী যার বিরুদ্ধে, উপদেষ্টা যার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি আবার নিজেকে কিভাবে 1 টাকাও দুর্নীতি করেননি এমন দাবি করেন? এটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আপনার কাছে কি মনে হয় এই যে এত অভিযোগ? আমার কাছে মনে হচ্ছে দ্যাট মোস্ট অফ দেম ওয়্যার কারাপ্ট। NSF সার্টিফাইড স্বজন CPVC পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। আসিফ নজরুল কারাপ্ট, রিজওয়ানা কারাপ্ট। মানে আমি কার কার নাম বলবো? ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন লামিয়া, বিকজ সে হয়তো ওইভাবে, বাট লামিয়ার হাজব্যান্ড, আপনি এই যে গ্যাস, এই যে কি বলে যে গ্যাস ট্যাসের কি এলএনজির ডিলিং করেছেন, এইগুলি যে আপনি করতে গেলেন, এইগুলি কোথায় গেছে?
আরও আছে, মোস্ট অফ দেম। জাস্ট একটা রিজওয়ানের সিম্পল কথা বলি, বাইরে এসে সে কত বলে নদীর মধ্যে ঢুকে গেছে, এই নদীর ভিতরে এত ভরাট করে ফেলেছে, মামলা করো, বন এই যে গাছ কেটে ফেলেছে, বলে না এইগুলি কত। এখন তো মনে হচ্ছে এইগুলি সব কইরা ওই ধমক টমক দিয়ে সে বোধহয় ওইখানে ব্ল্যাকমেল করে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের থেকে টাকা নিয়েছে। বিকজ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যে এক্সপোর্ট জোন তাদের বানিয়েছে, যেখানে এখন তাদের সব কিছু শিফট করেছে, ওই যে শর্ট করে যে কামাল সাহেব ওই নদীর ভিতরে কত ঢুকছে আপনি বলছেন একদিনও? আপনি তো ক্ষমতায় আছেন। আর কোন কোন নদী এইভাবে ভরাট হয়েছে, কোন কোন নদীগুলি ছোট খাল হয়ে গেছে, আপনি চেষ্টা করেছেন? করেন নাই তো, বিকজ এভরিবডি হ্যাজ গিভেন ইউ মানি। সো এদেরকে নিয়ে আপনি কি কথা বলবেন? সবাই একই কাজ করেছে। আপনি 17টা না 14টা ডিল করেছেন ইসের সাথে, বোয়িং কিনবেন, বোয়িং। হ্যাঁ, বোয়িং কিনবেন। আপনার কাছে তো আপনার এয়ারপোর্টে যে পার্কিংয়ের যে জায়গাটা আছে টারম্যাকে, ওইখানে তো এখনই ইটস ক্রাউডেড, আপনি রাখবেন। আর তিনি তো আসলে বলা হয় এবং তিনি বিভিন্ন সময় আমরা দেখেছি যে তিনি দাবি করেছেন যে জুলাইয়ে তার অবদান ছিল, অথচ আসিফ নজরুলের, সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। তাহলে এই যে খোদ এনসিপি নেতারাই বলছে যে তিনি জুলাই বিক্রি করে দিয়েছেন, এমন কথা কেন বলছে? তাদের ভেতরে আসলে সুসম্পর্ক কি নষ্ট হয়ে গেছে, নাকি এখন আসিফ নজরুল কোনো বিপদে পড়তে পারেন সেজন্য এনসিপি গা বাঁচিয়ে চলছে? আপনার কাছে আচ্ছা, আমি তোমাদেরকে একটা তথ্য দিয়ে দেই, জি, ওর পরে আবার শো করো। সেটা হলো যে নর্থ ইস্ট আচ্ছা, পত্রিকা ইন্ডিয়ার থেকে যেটা হয়, চন্দন নন্দী, ওইটার না, আজ ইন্ডিয়ান টাইম 4টার সময় বাংলাদেশের যে কনস্পিরেসি হয়েছে ও টোটাল ডিটেলস 8টা পর্বে ছাপতে যাচ্ছে। টুডে ইন্ডিয়ান টাইম 4 o'clock, আমাদের টাইম 4:30। ঠিক আছে, টোটাল কনস্পিরেসি যে আসিফ ছিল কি ছিল না এগুলি সব ওইটার মধ্যে বেরিয়ে আসবে, অ্যান্ড উই ক্যান টক অন দ্যাট ইন অ্যানাদার শো। আজকে 4টার সময় ইন্ডিয়ান টাইম, জি, আমরা অবশ্যই এই বিষয়ে খোঁজ খবর রাখার চেষ্টা করব। 8টা পর্বে নর্থ ইস্ট ছাপতে যাচ্ছে। ঠিক আছে, টোটাল কনস্পিরেসি নিয়ে বাংলাদেশকে কিভাবে হয়েছিল, তো সেখানে ইউ উইল গেট লট অফ নিউজ। জি, জনাব এম এ আজিজ, একটু আপনার কাছে ফিরতে চাই। অনেকক্ষণ ধরে কথা শুনছিলাম, বিভিন্ন মতামত নিচ্ছিলাম, এ বিষয়ে আপনার মতামতটিও আসলে নিতে চাই। যে এই যে আসিফ নজরুল তিনি দাবি করেছেন তিনি 1 টাকাও দুর্নীতি করেননি, অথচ তার বিরুদ্ধে এত এত অভিযোগ, একটি দৈনিকেও তার প্রমাণ উঠে এসেছে। আবার তার কাছ থেকে এনসিপির যারা এনসিপি সরে গেল, এই পুরো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? না, দেখেন, আসিফ নজরুল মুভমেন্টে ছিল, কিন্তু সে বরাবরই কিন্তু আমার চোখে চরম সুবিধাবাদী। যেখানে সুবিধা সেখানে আপনি খেয়াল করে দেখেন, তিনি গণ আদালতে ছিল, তিনি বিএনপির মিটিংয়ে যা যা বক্তৃতা দিত, পরামর্শ দিত। গণ আদালতে গেছিল, আপনারা অনেকেই জানে না, 24 জনের ভিতরে জাহাঙ্গীর আহমেদ, গোলাম আজমের বিচারও করেছে, গোলাম আজমের পক্ষেও ছিল। তারপরে 24 জনকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিল বিএনপি, তার ভিতরে আসিফ নজরুলও ছিল। হ্যাঁ, এখন আপনি যেটা প্রথমে বলছিলেন যে অনেক জায়গায় যে গোপন চুক্তি হয়, অমুক চুক্তি হয়, সে জানে না। সে বিবিসি বাংলায় একটা সাক্ষাৎকার দিয়েছে। আপনি বলেন তো, যেখানে মানিটারি ইনভলভমেন্ট সেখানে ভেটিং লাগে না, ও অর্থ মন্ত্রণালয়ের ভেটিং লাগে না, তো সে জানে না কি করে? সে তো মিথ্যা বলছে। তার এখন স্কিন সেভ করার জন্য এইটা। তারপরে তার বিরুদ্ধে তো দুদকে মামলা হয়েছে, সেটা তো তদন্ত হবে। তদন্ত হওয়ার পরে সে তো অস্বীকার করবেই। আপনি যদি ফৌজদারি অপরাধ করি, আমি তো হয়তো শেষ পর্যন্ত বাঁচার জন্য চেষ্টা করব। ওনার ক্লায়েন্ট তো সবসময় বাঁচার চেষ্টা করে, ক্রাইম করেও, তো হয়তো সে করতেছে, কিন্তু মানুষ এটা জানে। এখন এনসিপি যেটা বলছে, এনসিপি বরাবরই আমি দেখেছি যে একটা গ্রুপ কিন্তু আসিফ নজরুলকে কখনোই পছন্দ করে নাই, আর একটা গ্রুপ তার ফ্যান ছিল, এটা ঠিক। কিন্তু এখন এনসিপি যে গ্রুপটা আপনার সরকারে আছে, অর্থাৎ পলিটিক্সে আছে, সেই গ্রুপটা কিন্তু এখন নানান সময় জামাতে যোগদান করার পরে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা নিচ্ছে তাদের স্কিন সেভ করার জন্য। তারা তো বিতর্কিত হয়েছে, আমি জানি। যেমন ধরেন আমার এলাকায়, আমি যেখানে থাকি, সেখানে নাহিদ পাশ করেছে, বসুন্ধরা। আমি বসুন্ধরা এ ব্লকের বাসিন্দা, আমাকে চেনে না খুব কম লোক। আমি একটি লোক পাইনি তাকে ভোট দিছে, কিন্তু সে তো এখন স্পিকার, হুইপ, অপোজিশনের হুইপ। সে
একটি লোক আমি পাইনি, এ পর্যন্ত বলে নাই ভোট দিছে। আপনি আপনি কি বনশ্রীর কথা বলছেন কোনোভাবে? আপনি কি বনশ্রীতে থাকেন? হ্যাঁ, বড়শ্রীতে থাকি। আচ্ছা, আপনি বসুন্ধরা বলে ফেলেছেন, এর জন্য আপনাকে সরি একটু সরি, কারেকশন করলাম। বড়শ্রী থাকি, এ ব্লকে থাকি। সেখানে একটি লোক এ পর্যন্ত, প্রত্যেকটা লোক আমাকে চেনে, একটি লোক বলে নাই আমি ভোট দিছি। কিন্তু সে তো পাশ হয়ে গেছে, জি, পাশ হয়েছে। এখন এই ইলেকশন তো অনেক হয়েছে, তো কিছু কিছু লোককে ছেড়ে দেওয়া হয়েছে, এটা সত্য। কিন্তু যদিও এটা আলোচনা আসে না, ফাইনালি রেজাল্ট যেটা অফিসিয়ালি ঘোষণা হয়েছে আমরা সেই জায়গায় স্টিক করতেছি, আমরা সেটা মেনে নিচ্ছি। কারণ দেশে তো আপনি যেটা আগেও বলেছিলেন, ধরেন এই যে তাহলে একটু জিজ্ঞেস করি যে মেয়র নির্বাচনে কি হতে পারে? ওখানে তো কোনো ছাড়াছাড়ি নেই। এখন আর মেয়র নির্বাচনে অপোজিশন থেকে একটা অভাস করবে না। এই যে বাই ইলেকশনে বলতেছে না কারচুপি করছে, অমক করছে, সরকার গঠন করছে বিএনপি, সব ভোট ওই দিকে দিয়ে দিবে। দেখেন আপনি, পাবলিক কিন্তু ভোট করে না, দিয়ে দিবে। মেয়র ইলেকশনে জিতবে না, আর আসিফ ভুঁইয়া দাঁড়াবে না। আসিফ ভুঁইয়া তো চরম বিতর্কিত, তার বিরুদ্ধে মামলা আছে। হ্যাঁ, সে একটা হিসাব নিজে নিজে দিছে, দেখা যায় ছুটির দিনেও সে জমা দিয়ে দিছে পয়সা তার বোর্ড। তো সেগুলো তো সে নিজেই ধরা পড়ছে। তো সুতরাং সে দাঁড়ালে তারা ভোট দিবে না, কেউ তো ভোট দিবে না, এর সম্ভাবনা নাই। আপনি বেশ আত্মবিশ্বাস নিয়ে বললেন। আপনার কাছে শেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানের, এবং এই প্রশ্নের উত্তরটি আসলে জানতে চাই। অন্তর্বর্তী সরকারের ঐক্যমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার তিনি বলেছেন 2/3 মেজরিটি হলো অভিশাপ। জনগণ যে 2/3 মেজরিটি দিয়েছে সেটি আসলে কিভাবে অভিশাপ হয়? তিনি কিন্তু বলেছেন জুলাই ইস্যুতে এই কথা, জুলাই ইস্যু এবং গণভোট ইস্যুতে বলেছেন এই কথা। না, তিনি অনেক সময় বলা হয় যে তিনি খুব ইম্পর্টেন্ট লোক, তারই হয়তো প্রধান উপদেষ্টা হওয়া উচিত ছিল, এরকম আলোচনাও আছে। যখন অন্যায় কথা বলে, আইন ভঙ্গ করে কথা বলে, তখন মানুষের প্রতি আস্থা থাকে না। জুলাই সনদ উনি বলবেন ভালো করে যে সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না। এই আদেশে উনি দিল কি করে? উনি তো সংসদীয় কমিটিতে আসেন না, ওই কি আপনার বদিউল আলম মজুমদার, তিনি বারবার রিপিটেডলি তার, আমি দেখি যে মাস মিডিয়ায় প্রচার হচ্ছে যে জুলাই সনদ ভোটে উইন করছে, এখন মানে না। ভোটে তো উইন করছে, ভোটে তো বিএনপি উইন করছে 2/3 মেজরিটি, কোনটা ধরবেন? সংসদ তো আছে। এখন বলা হচ্ছে, অপোজিশন থেকে প্রথম দিকে বলতো বেশি বেশি, এখন কম করে বলে যে জুলাই সনদ এবং সংসদ সংস্কার পরিষদ প্যাকেজ ডিলের সমাধান হতে হবে। যার ফলে কিন্তু ডেপুটি স্পিকারও অপোজিশন থেকে দেয় নাই, তখন বিএনপি ডেপুটি স্পিকার বানায় নিছে। এমনও প্রশ্ন উঠাইছিল যে স্পিকার তার হদিশ নাই, ডেপুটি স্পিকার জেলে আছে, কেউ বলছে তো তাকে তো প্যারোলে আইনেও প্রথম শপথ ওপেনিং অধিবেশনে সভাপতিত্ব করাতে পারতো না, পারে না। কারণ সংবিধানে আছে স্পিকার এবং ডেপুটি স্পিকার হতে হলে তাকে সংসদ সদস্য হতে হবে। তো ওনারা তো 6 তারিখে এই পার্লামেন্ট ডিজলভ করে দিছে। তো আমি যদি আগের অংশ মানি, যদি সুপ্রিম কোর্টের রেফারেন্স মানি, যদি এটা ওথ মানি, এই প্রেসিডেন্ট এখন যে আছে সে কিন্তু আমার দেশের লোক, আমার পূর্ব পরিচিত, তাকে আমাকে ডেকে নিয়ে কথা বলছে। আমাকে সে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সব উপদেষ্টাকে নিয়োগপত্র দিছে, সে রীতিমতো নিয়োগপত্র দিছে, নিয়োগ নিয়েছেন, আপনি ওথ নিয়েছেন, আপনি রেফারেন্স নিয়েছেন, সব বৈধ হয়। খালি জুলাই সনদের এখানে এসে খালি আপনি আদেশ জারি করে আপনার এটাকে বৈধ করবে কি করে? তো আর এটা তো আমার কথা হলো, সংসদ যাই বলেন না, সংসদ অনুমোদন না করলে তো আইন হবে না। আপনারা অভ্যুত্থানের শক্তি সবাই আছেন, আপনারা সমঝোতার মাধ্যমে, আপনারা আলোচনার মাধ্যমে, আপনার যেটা, আমার কথা হলো গণতন্ত্র, আইনের শাসন, সুশাসনের ব্যাঘাত ঘটবে না, আপনারা সেগুলো এগ্রি করেন। উভয় পক্ষ, সরকারি দল এবং বিরোধী দল, উভয় পক্ষ সবাই, উভয় পক্ষেরই দায়িত্ব আছে। গণতান্ত্রিক, আপনার পার্লামেন্টে, গণতান্ত্রিক দেশে পার্লামেন্টের কিন্তু অপোজিশন এবং সরকারের কিন্তু ডান হাত বাঁ হাত, এটা অপোজিশন এবং আপনার সরকারি দল ডান হাত। সুতরাং তাদের ভিতরে আমি তো দেখতেছি সবসময় মাইলেজ পাওয়ার চেষ্টা হচ্ছে। সরকারি দল বক্তৃতা দিচ্ছে, তাতে মনে হয় যতটা অপোজিশনকে ডিফেন্সিভে ফেলা যায়। আবার অপোজিশন চেষ্টা করে যে তারা যে একটা ব্যাক চলে গেছে, ব্যাক গিয়ারে চলে গেছে, আবার তারা আগাইতে পারে কিনা। সব জায়গায় বিরোধিতা, এবং সব জায়গায় আমি বলে যে তারা মনে হয় আজীব সব ছেড়ে দিবে, ছেড়ে তো দিবে না কেউ, সংবিধানের বাইরে তো কেউ কিছু করবে না। জি, ধন্যবাদ, উত্তর পেলাম।
আজকের অনুষ্ঠানে আপনাদের যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক, আজকের মতো কালের সংলাপ এখানেই শেষ করছি। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।